আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ক্ষমতা থেকে শেখ হাসিনার বিদায়, হেলিকপ্টারে করে দিল্লি গমন এবং শেখ হাসিনার যে সাজানো গোছানো মসনদ, সেই মসনদে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অভিষেক, এরপর থেকেই দিল্লি মানে ভারতবর্ষ, মানে ভারত, নরেন্দ্র মোদী তারা রীতিমতো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উন্মাদনা দেখাচ্ছেন। তারা তাদের সেই উন্মাদনা প্রথমে শুরু করেছেন ভারতের কতগুলো মিডিয়ার মাধ্যমে। বিশেষ করে কলকাতা কেন্দ্রিক যে কতগুলো মিডিয়া রয়েছে, তাদের এত আপত্তিকর এবং এত উত্তেজনাকর যে খবর, আলোচনা, অঙ্গভঙ্গি, ওগুলো দেখলে বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদের অঙ্গ জ্বলে যায়। তাদের দৃষ্টিতে বাংলাদেশ একটা তেলাপোকাও নয়, একটা পিঁপড়েও নয়। ভারত যদি একটা টিপ মারে, জাস্ট একটা দু আঙ্গুল দিয়ে একটা টিপ দেয়, ওটা সহ্য করার ক্ষমতা বাংলাদেশের নেই। তারপর তাদের আরও প্রচারণা হলো যে এই বাংলাদেশকে তারা খাইয়ে রেখেছে, তারা পেঁয়াজ না দিলে, আলু না দিলে, মরিচ না দিলে আমরা কি বাঁচতাম? তাদের গম খেয়ে আমরা বাঁচি, তাদের চাল খেয়ে আমরা বাঁচি, আমাদের এত দাপট কিসের? তারা যদি আমাদের দেশের মানুষদেরকে চিকিৎসা না দিতেন, কলকাতার হাসপাতাল, মুম্বাইয়ের হাসপাতাল, তাহলে আমাদের দেশের মানুষ কি বাঁচত? 18 কোটি মানুষ এতদিন 9 কোটিতে পরিণত হয়ে যেত। তারপর তাদের বক্তব্য হলো যে এই জাতিগোষ্ঠীর সৃষ্টির পেছনে ভারতের অবদান, বাঙালিরা কিছু করেনি, কোনো মুক্তিযুদ্ধ, কিচ্ছু না। মুক্তিযুদ্ধকে যদি গত সেই 30 বছরে কেউ অস্বীকার করে থাকে, 50 বছরে কেউ অস্বীকার করে থাকে, এই প্রথম দেখলাম ভারত অস্বীকার করেছে। তাদের বক্তব্য হলো ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যুদ্ধে জয়লাভ করেছে, তারপর পাকিস্তানি সৈন্যদেরকে বন্দি করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে, আর এই ভূমিটিকে খালি করে আওয়ামী লীগের হাতে এদেশের শাসনভার তুলে দিয়েছে। ফলে স্বাধীনতা, সার্বভৌমত্ব যা কিছু হোক না কেন, এগুলো ভারতের দয়া। এই সকল কথাবার্তা বলে, ক্রমাগত বলে, তারা রীতিমতো বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক জনগণের পর্যায়ে, এখানে একটা বিষক্রিয়া তৈরি করে ফেলেছেন। অনেক লোক আওয়ামী লীগ করেন, শেখ হাসিনা যাওয়ায় খুবই ব্যথিত, কিন্তু এ সকল প্রচার প্রপাগান্ডা শুনে তাদের মাথা ঠিক নেই। আর যারা ভারতকে পছন্দ করেন না, আওয়ামী লীগকেও পছন্দ করেন না, তাদের কথা হলো যে তুমি তো একে তো পালিয়ে গিয়েছো, দ্বিতীয়ত সেখানে গিয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে এ সকল সাংবাদিককে কিনে ক্রয় করে যেভাবে দেশ বিরোধী প্রচারণা চালাচ্ছ, এই বাংলার জমিনে তোমার আর জায়গা হবে না। এইরকম একটা জনগণের যে মত এবং অভিমত তৈরি হয়ে গেছে, এটা হলো বাস্তবতা। ফলে কি হলো আপনি দেখুন, আজকে 8 মাস 9 মাস হয়ে গেল আওয়ামী লীগের পতন, কিন্তু তাদের কোনো কার্যক্রম করার ন্যূনতম যাকে বলে সুযোগ বাঙালি দিচ্ছে না। তাদের কোনো লোক প্রকাশ্যে নেই, সভা সমিতি সেমিনার তো দূরের কথা, রাজপথে চায়ের দোকানে তারা তাদের যে পরিচিত স্থান সেখানে তারা থাকতে পারছে না। কক্সবাজারের লোক চট্টগ্রামে, চট্টগ্রামের লোক ঢাকাতে, ঢাকার লোক ময়মনসিংহ, এভাবে তারা পালিয়ে বেড়াচ্ছে। তো এই যে পালিয়ে বেড়ানো, এই পালিয়ে বেড়ানোর যারা লোকজন রয়েছে, তাদের মধ্যে যদি কাউকে জনগণ পেয়ে যাচ্ছে, অমনি গণপিটুনি দিচ্ছে। জেলখানা থেকে আপনি ধরুন সাবের হোসেন চৌধুরীর মতো ভদ্রলোক, তিনি যেভাবে লাঞ্ছিত হলেন, বা আরেকজন সংসদ সদস্য ডাক্তার এম এ আজিজ, পঙ্গু হাসপাতালের পাশে যে শিশু হাসপাতাল আছে ওটার তিনি পরিচালক ছিলেন, খুবই নামকরা ডাক্তার, একেবারে আপাদমস্তক একজন ভদ্রলোক মানুষ। তার অপরাধ আওয়ামী লীগের এমপি ছিলেন, বিনা ভোটের এমপি ছিলেন, শেখ হাসিনার দোসর ছিলেন। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে একেবারে একজন নিপাট ভদ্রলোক,
একেবারে শতভাগ নিপাট ভদ্রলোক, এবং রাজনীতিতে এইরকম শিক্ষিত সজ্জন নিপাট ভদ্রলোকের সংখ্যা নেই বললেই চলে। তো এই মানুষটি জামিন পেয়ে বের হলো, আর বিক্ষুব্ধ জনতা তাকে বেদম প্রহার করলো, করে আবার প্রশাসন তাকে জেলে ঢুকাতে বাধ্য হলো। তো এই দৃশ্য দেখে আপনি বুঝতে পারেন যে যদি আজিজ সাহেবের মতো মানুষের সঙ্গে এই ধরনের ব্যবহার করা হয়, তাহলে বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক, ডক্টর হাসান মাহমুদ, কামরুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম, আনিসুল হক, সলমান এফ রহমান, উনাদেরকে যদি কেউ পান, বা ডাক্তার দীপুমণিকে যদি পান মানুষ প্রকাশ্য রাজপথে, তাহলে কি ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে, এই বিষয়টা ভারতে যারা পালিয়ে আছেন তারা এখন পর্যন্ত বুঝতে পারছেন না। বুঝতে না পারার কারণে, এবং তাদেরকে যারা আশ্রয় দিয়েছেন ভারত, তারাও বুঝতে পারছেন না। বুঝতে না পারার কারণে কি হচ্ছে, বাংলাদেশের সঙ্গে ক্রমশ তারা সেই আচরণ করার চেষ্টা করছেন যে আচরণ তারা 1971 সনে পাকিস্তান জমানায় করেছিলেন। তখন বাঙালির যে সেন্টিমেন্টটা, সেই সেন্টিমেন্টটা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, ভারতের পক্ষে ছিল, আওয়ামী লীগের পক্ষে ছিল। আর এখন বলতে গেলে আমাদের দেশের অনেক লোক মুক্তিযুদ্ধের মতো একটা মহান কর্মযজ্ঞকে আপহোল্ড করতে পারছেন না। আপনি দেখুন, ফজলুর রহমান সাহেবের মতো বাংলাদেশের প্রথিতযশা রাজনীতিবিদ, তাকে এখন সবাই ফজু পাগলা বলার চেষ্টা করছেন। তার অপরাধ, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন। জেডাই খান পান্না সাহেবের মতো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে ট্রল হচ্ছে। সাংবাদিকদের মধ্যে, বক্তাদের মধ্যে যারা টুকটাক একটু ন্যায়ের পক্ষে কথা বলার চেষ্টা করছেন, তাদেরকে আওয়ামী লীগের দালাল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তো এই বিষয়গুলো আওয়ামী লীগকে বুঝতে হবে যে ঘৃণাটা কোন পর্যায়ে চলে গেছে। এমন পর্যায়ে চলে গেছে যে তাদের ভালো কাজগুলো বলার মতো অধিক্ষেত্র এখন এই বাংলায় নেই। তো এরকম যখন কোনো একটা পরিস্থিতি তৈরি হয়, এমনকি এরকম একটা পরিস্থিতি যখন মধ্যযুগ তৈরি হতো, তখন জনগণের মান ভাঙানোর জন্য সেখানে নানা রকম উপকরণ তৈরি করা হতো। ইতিহাসের একটা কাহিনী বলি। মহামতি সাইরাস দ্য গ্রেট, তিনি সাইরেনিয়ার, অর্থাৎ এখন যে তুরস্ক, সেই তুরস্কের একটা এলাকা তিনি দখল করলেন। ওরা খুব যোদ্ধা জাতি ছিলেন, কোনো অবস্থাতেই সাইরাসের এই আধিপত্য মানতে পারলেন না। এমনকি সেখানকার যে রাজা ক্রেশাস, তিনিও আনুগত্য প্রকাশ করলেন এবং মহামতি সাইরাসের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন। কিন্তু কোনো অবস্থাতেই জনগণ মেনে নিল না, তারা যুদ্ধ শুরু করে দিল। তো এই অবস্থাতে সাইরাস বললেন যে না, এদের সাথে যুদ্ধ করা যাবে না, এদের মন ভাঙাতে হবে, মান ভাঙাতে হবে, অভিমান ভাঙাতে হবে। কি করা যায়? তখন তিনি ওই আমলে সেই রাস্তার কিনারে কিনারে টনকে টন খাদ্যশস্য তিনি বিলিয়ে দিলেন, যেন জনগণ এসে অনায়াসে সেই খাবারগুলো পেতে পারে। তারপরে যারা মদ খায়, সেখানে ড্রামের পর ড্রাম তিনি মদ রেখে দিলেন। যারা গান বাজনা পছন্দ করে, তাদের জন্য বিভিন্ন জায়গাতে বাদ্যযন্ত্র রেখে দিলেন। তারপর মধু, যারা মধু খেতে পছন্দ করে, সেই মধু রেখে দিলেন। এবং তার সৈন্যবাহিনীর মাধ্যমে জনগণকে বিপুল অর্থ বিতরণ করা শুরু করলেন। এই কাজ বহুদিন ধরে চলল। আমার কথা নয়, মহামতি হিরোডোটাসের কথা পড়ে দেখেন। এইভাবে সেই জাতিগোষ্ঠীটিকে তিনি বশীভূত করলেন, যুদ্ধ করে নয়। এখন বাঙালির মধ্যে যে ভারত বিরোধিতা জন্ম নিয়েছে, ঘৃণা জন্ম নিয়েছে, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত নেই। অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাত খুব দাকুমড়ার সম্পর্ক। কিন্তু ভারতের বিরুদ্ধে যদি লং মার্চ হয়, বিএনপি এবং জামাত গলাগলি ধরে একসাথে আসবে। আপনি দেখুন, ফিলিস্তিনের বিরুদ্ধে যে সমাবেশটি হলো, সেখানে সব রাজনৈতিক দলমত একসাথে ঐক্যবদ্ধ হয়ে তারা মাঠে নেমেছে। এর আগে ভারতের বিরুদ্ধে যখন আগ্রাসনের বিরুদ্ধে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকলে, সমস্ত রাজনৈতিক দল নিজেদের বিভেদ ভুলে কিন্তু সে আহ্বানে সাড়া দিয়েছিল।
তো ভারতকে সেই বিষয়গুলো বুঝতে হবে, কিন্তু ভারত সেই বিষয়গুলো না বুঝে তারা গোয়ার্তুমি করছেন, অস্ত্র এবং অর্থের শক্তিমত্তা দেখাচ্ছেন, বাংলাদেশকে হেয় করছেন এবং নিজেদেরকে খুব বড় ভাবছেন। ভারতীয় পার্লামেন্টে একটা বক্তব্য শুনছিলাম, একজন সংসদ সদস্য তিনি বলছিলেন যে ভারতের লোকজন স্টুপিটের মতো কথা বলে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম তো ভারতের চেয়ে বেশি, তো বাংলাদেশকে দরিদ্র বলে কিভাবে? বাংলাদেশের লোকদেরকে লাথি দিয়ে ভারত থেকে বের করে দিতে চায় অমিত শাহ। তো সেই সংসদ সদস্য বললেন যে এর মতো নির্বোধ আর বেকুব আছে নাকি, যাই দেশের পার ক্যাপিটা ইনকাম আমাদের চেয়ে বেশি, সেই দেশের মানুষ আমাদের দেশে আসবে কেন? কাকে সে লাথি দিয়ে বের করবে? কী সমস্ত কথাবার্তা বলে। ২ নম্বর হলো যে তাদের শিক্ষা দীক্ষা এমন পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র আর ভারত একটা বৃহৎ রাষ্ট্র, কিন্তু তারপরেও এই মুহূর্তে ভারতের ৮,০০০ ছাত্র ছাত্রী বাংলাদেশের স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করছে, আর অন্যদিকে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাত্র ৩,০০০ বাংলাদেশি ছেলে মেয়ে পড়াশোনা করছে। এই সকল কথাবার্তা ভারতে হচ্ছে, আর এই সকল কথাবার্তা যখন ভারতে হচ্ছে তখন শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার জন্য ভারতীয় যারা রাজনীতিবিদ রয়েছেন তারা প্রথমে সীমান্ত বন্ধ করে দিলেন, সীমান্তে যুদ্ধ অবস্থা জারি করলেন, তারপর অতি সম্প্রতি ট্রানজিট বন্ধ করে দিয়েছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে রীতিমতো বাণিজ্য যুদ্ধ তারা শুরু করে দিয়েছেন। যে পণ্যগুলো একেবারে তাদের এক্সপোর্ট বাংলাদেশ ছাড়া অন্য কোথাও এক্সপোর্ট করার কোনো সুযোগই নেই, সেই পণ্যগুলো তারা এক্সপোর্ট করার চেষ্টা করছেন বাংলাদেশে, আর যেগুলো অন্যত্র এক্সপোর্ট করার সুযোগ আছে সেগুলো বাংলাদেশে এক্সপোর্ট করছেন না। ব্যাংকিং থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়ে তারা যে ট্রেড ব্যারিয়ার চালু করেছে, এটি মূলত একটি যে ভাতৃঘাতী প্রতিবেশীর সঙ্গে মরণপর যে যুদ্ধ, সেই যুদ্ধের পূর্ব আলামত। যুদ্ধের ৩টা লক্ষণ থাকে। প্রথম লক্ষণ হলো গালাগাল, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করা। এটি আগস্ট মাসের পর থেকে ভারতের লোক, ভারতের সরকার, ভারতের রাজনীতিবিদরা করছে বাংলাদেশের বিরুদ্ধে এবং আমরাও করে যাচ্ছি। কিন্তু আমাদের যেহেতু মুখ ছোট, আমাদের ওদের মতো এত মিডিয়া নেই, আমরা ওদের মতো এত অভিনয় করতে পারি না। ওদের হলিউড আছে, বলিউড আছে, ওদের ঢালিউড আছে, তো ঢালিউড না টালিউড আছে, তো সেখানে অনেক অভিনয় শিক্ষা দেওয়া হয়। ওদের সঙ্গীত আছে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি আমাদের সাথে অনেক কালচার্ড। ফলে যে কোনো অপকর্মকে সাধু বেশ ধরিয়ে সেই অপকর্মকে জায়েজ করার জন্য তারা যেভাবে পারে আমরা পারি না, সেই কাজটি তারা করে গেছে এবং আলটিমেটলি সেটা শেষ করে যুদ্ধের যে দ্বিতীয় লক্ষণ সেটা হলো ট্রেড ব্যারিয়ার। তো সেই ট্রেড ব্যারিয়ার তারা বাংলাদেশের বিরুদ্ধে দিয়েছে, এখন বাণিজ্য যুদ্ধ চলছে এবং সেই বাণিজ্য যুদ্ধকে ভবিষ্যতে সামরিক যুদ্ধে রূপান্তর করার জন্য, পরিবর্তন করার জন্য বা একটা সামরিক যুদ্ধ শুরু করার জন্য আমার কাছে মনে হচ্ছে দিল্লি রীতিমতো উন্মাদনা শুরু করেছে এবং তারা মনে করছে যে যুদ্ধ করেই বাংলাদেশ দখল করতে হবে, এখানে শেখ হাসিনা বা তার মতো কাউকে বসাতে হবে, অথবা এটাকে সিকিম বানাতে হবে, অথবা এটাকে কাশ্মীর বানাতে হবে, অথবা এটাকে হায়দরাবাদ বানাতে হবে। এর কোনো বিকল্প নাই, তারা বাংলাদেশকে ছাড়বে না। এখন এই যে তারা যে বাংলাদেশকে ছাড়বে না, এই কথা কিন্তু আমরা 2011-12 সন থেকে বলে আসছি। অনেকবার আমি লিখেছি যে লেন্দুব দর্জিকে নিয়ে লিখেছি, সিকিমকে নিয়ে লিখেছি, নয়াদিগন্তে লিখেছি, বাংলাদেশ প্রতিদিনে লিখেছি। তো সেই কাজটি এখন ফুলে ফলে শোভিত হয়ে ব্যাপক আকার ধারণ করেছে। এখন শুধুমাত্র কামানের গোলা, ভারতীয় কামানের গোলা বাংলাদেশের সীমান্তে এসে তাণ্ডব চালানো বাকি আছে।